হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি পোয়েম বা কবিতা। পোয়েমটি লিখেছেন পিবি শেলি এবং নাম হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তো চলো আগে পিবি শেলি সম্পর্কে অল্প জেনে নিই। তো এই পিবি শেলি বা পার্সি বাইসি শেলি যাই বলি, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1792-তে এবং তার মৃত্যু হয়েছিল 1822-তে। তিনি ছিলেন একজন ইংরেজি রোমান্টিক যুগের একজন প্রধান কবি। তিনি তার বিপ্লবী রাজনৈতিক এবং দার্শনিক চিন্তাধারা এবং তার যে সহজ সরল ভাষার প্রয়োগ এবং স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি গভীর সমর্থনের জন্য বিশেষভাবে পরিচিত। তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক, অ্যাডোনিস, প্রমিথিয়াস আনবাউন্ড অ্যান্ড দ্য ক্লাউড। তো শেলি বিশ্বাস করতেন কবিতা সমাজ ও রাজনীতিতে পরিবর্তন আনার শক্তি রাখে। মাত্র 29 বছর বয়সে ইতালিতে জাহাজ ডুবিতে তার মৃত্যু হয়, তবে সাহিত্য ও চিন্তাধারায় তার প্রভাব আজও অপরিসীম। এবার চলে আসছি ওড কি। এই যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই পোয়েমটির নাম, তো ওড আসলে কি? সেটা হচ্ছে ওড হলো একটি লিরিক পোয়েম, অর্থাৎ এমন একটি গীতি কবিতা যেখানে কবি ব্যক্তিগত অনুভূতি, আবেগ বা প্রশংসা প্রকাশ করেন কোনো ব্যক্তি, বস্তু, প্রকৃতি, ঘটনা বা বিমূর্ত ধারণার প্রতি। তো ওড নানান ধরনের হয়। পিন্ডারিক ওড, যেটা কিনা গ্রিক কবি পিন্ডারের অনুকরণে তৈরি। হোরাসিয়ান ওড, যেটা রোমান কবি হোরেসের ধাঁচে লেখা। ইরেগুলার ওড, এটা কিন্তু কোনো নির্দিষ্ট ছন্দ বা কাঠামো নেই। শেলি এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড হচ্ছে এরকম একটা ইরেগুলার ওড। তো কবিতাটি প্রথম লেখা হয়েছিল 1819-এ ইটালির ফ্লোরেন্স শহরে। পিবি সেখানে লিখেছিলেন এবং এটা পাবলিশড হয়েছিল 1820-তে। এটা তার কিন্তু প্রমিথিয়াস আনবাউন্ড অ্যান্ড উইথ আদার পোয়েমসের সংকলনের মধ্যে কিন্তু পাবলিশ হয়েছিল। তো এই কবিতার যে ব্যাকগ্রাউন্ড বা পটভূমি, সেটা হচ্ছে শেলি 1819 সালে শরৎকালে ইতালিতে বসবাসরত অবস্থায় এই কবিতাটি লেখেন। সেই সময় তিনি ব্যক্তিগত দুঃখ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিলেন। তার পুত্র সদ্য মৃত্যুবরণ করেছে এবং ইউরোপ ছিল নেপোলিয়নিক যুদ্ধ পরবর্তী অস্থিরতায় কাঁপছে। সেই সময় ইউরোপে কিন্তু তিনি কবিতাটি লিখেছিলেন। এই অবস্থায় পশ্চিম বাতাস বা এই ওয়েস্ট উইন্ড, যা এক ধরনের ধ্বংসকারী এবং পুনর্জীবিতকারী শক্তি একটা হয়ে ওঠে তার কাছে ব্যক্তিগত শোক এবং বিপ্লবী আশার প্রতীক। তো এই যে ওয়েস্ট উইন্ড, এটার যে কনসেপ্ট এবং স্ট্রাকচার এই কবিতার, সেটা হচ্ছে কবিতাটি টেরজা রিমা ছন্দে 3টি লাইনের স্তবকে ABA BCB CDC এইভাবে কিন্তু রচিত। মোট 5টি ভাগে বিভক্ত। এটি একটি লিরিক পোয়েম মানে ওড, যেখানে কবি পশ্চিম বাতাসকে মানে এই ওয়েস্ট উইন্ডকে এক পরাক্রমশালী আত্মিক শক্তি হিসেবে আহ্বান করেন। কবি সরাসরি বাতাসকে সম্বোধন করেন এবং যেটা কিনা এটাকে বলা যায় ইংরেজিতে রেটোরিক্যাল ডিভাইস হিসেবে অ্যাপোস্ট্রফি। এই মানে বাতাস যেহেতু কোনো মানুষ নয়, তাকে সম্বোধন করা হচ্ছে, তার জন্য কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি, এই যখনই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড মানে যখনই আমরা বলবো, তো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি লিটারারি ডিভাইস ইউজ হয়েছে এবং একে এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করেন এবং অনুপ্রেরণা, পরিবর্তন এবং রূপান্তরের প্রতীক হিসেবে কিন্তু এই ওয়েস্ট উইন্ডকে তিনি সম্বোধন করেন। আর এখানে যে থিমগুলো ইউজ হয়েছে সেটা হচ্ছে পাওয়ার অফ নেচার মানে প্রকৃতির শক্তি, চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন মানে পরিবর্তন এবং রূপান্তর, ডেথ অ্যান্ড রিবার্থ মানে মৃত্যু এবং পুনর্জন্ম। শরৎকাল হচ্ছে পতনের প্রতীক হলেও এরপরে কিন্তু বসন্ত আসে, যা জীবনচক্রের এক মানে আবর্তনশীল রূপকে আমাদের তুলে ধরে। এই আরেকটা থিম হচ্ছে পোয়েটস রোল অ্যান্ড ইন্সপিরেশন, কবির ভূমিকা অনুপ্রেরণা। শেলি চান বাতাস যেন তাকে মৃত পাতার মতন তুলে নেয়, যাতে তিনি হয়ে উঠতে পারেন বিপ্লবী চিন্তা ও কাব্যিক ভাবনার বাহক। এছাড়া রয়েছে রেভলিউশন অ্যান্ড ফ্রিডম, মানে শেষ স্তবকে কবি বলেন আমার মৃত চিন্তাগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে দাও। এর মাধ্যমে কবি আশা প্রকাশ করেন যে কবিতা সমাজ ও রাজনীতিতে পরিবর্তন আনতে পারে। তো এখন এই কবিতাটি সম্পূর্ণ লাইন বাই লাইন অ্যানালাইসিস করি, চলো। ফার্স্ট লাইনেই বলেছে, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দাও ব্রেথ অফ অটামস বিং। হে বুনো পশ্চিমা বাতাস, তুমি শরতের প্রাণ। মানে এই লাইনে কবি বাতাসকে প্রাণের মতন দেখছেন, যা শরৎ ঋতুর অস্তিত্ব বহন করে। দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, তোমার অদৃশ্য উপস্থিতিতে মৃত পাতাগুলো ঝরে পড়ে। বাতাস দেখা যায় না, কিন্তু তার প্রভাব প্রকৃতিতে কিন্তু স্পষ্ট, এটাই এখানে বোঝানো হয়েছে। আর ড্রিভেন লাইক ঘোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিং, আর যেন কোনো জাদুকরেদের ভয়ে ভূতেরা পালাচ্ছে, তেমনভাবেই তোমার পাতাগুলো কিন্তু বাতাসে উড়ে যাচ্ছে। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, পাতাগুলোর রং বর্ণনা করা হয়েছে হলুদ, কালো, ফ্যাকাশে আর জরাক্রান্ত রক্তিম, মানে লাল রঙের, রক্তের যে লাল রং সেরকম। প্রকৃতির মৃতপ্রায় অবস্থা এখানে কিন্তু বোঝানো হয়েছে এই কথাগুলোর মধ্যে দিয়ে। পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস ও দাও, এই মৃত পাতাগুলো যেন মহামারীতে আক্রান্ত জনসাধারণ। বাতাস এই মুমূর্ষ দৃশ্যের সঙ্গী। হু চ্যারিওটেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, তুমি এই পাতাগুলো
কুড়িগুলোকে শীতের অন্ধকার শয্যায় পৌঁছে দাও, যেন কবরস্থান সেটা একটা। দ্য উইন্ড সিটস ওয়ের দে লাই কোল্ড অ্যান্ড লো, বাতাসে উড়ে বেড়ানো বীজগুলোকেও ঠান্ডা মাটির নিচে শীতে ঘুমে পাঠিয়ে দাও তুমি। ইচ লাইক এ কপস উইদিন ইটস গ্রেভ আনটিল, প্রতিটা বীজ যেন কবরে এক একটা মৃতদেহ, যতক্ষণ অবধি যতক্ষণ অবধি, এখানে কিন্তু পজ দিয়েছে, মানে যতক্ষণ অবধি শীতের ঘুমটা থাকে। দ্য আজার সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, যতক্ষণ না তোমার নীল রঙের বসন্তের বোন বাতাস বইতে শুরু করবে, মানে যতক্ষণ না বসন্ত আসবে, ঠিক আছে, ততক্ষণ অবধি কিন্তু তুমি ওই কবরেই শুয়ে থাকবে। তারপরে বলেছে হার হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল, তো তার যে তুর্য পৃথিবীর ঘুমন্ত বুক জাগিয়ে তোলো। ক্ল্যারিয়ন মানে এখানে হচ্ছে তুর্য পৃথিবীর যে ঘুমন্ত বুক সেটা জাগিয়ে তোলো। ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লোক টু ফিড ইন এয়ার, কুড়িগুলোকে বাতাসে উড়ন্ত পশুর মতন ঘোরায়, ঠিক আছে, মানে বাতাসে যেভাবে গাছ থেকে পাতা বা কোনো একটা কুড়ি যেভাবে ঘুরে 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 পড়ে, সেটাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। উইথ লিভিং হিউজ অ্যান্ড ওডোর্স প্লেইনস অ্যান্ড হিলস, জীবন্ত রং আর সুগন্ধ মাঠ পর্বত ভরে যায় সেই সুন্দর কুড়িগুলির গন্ধে। ওয়াইল্ড স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, হে বুনো আত্মা, মানে সে বাতাসকে বোঝানো হয়েছে, একজন তাকে আত্মা বলে সম্বোধন করা হয়েছে। তুমি সর্বত্র চলমান, বাতাসে সর্বত্র তুমি ছড়িয়ে পড়ছো। ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হেয়ার অন হেয়ার, তুমি ধ্বংস করো আবার তুমি রক্ষাও করো। তাহলে ওয়েস্ট উইন্ডকে কিন্তু দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দিয়ে এখানে কিন্তু বোঝানো হয়েছে, সে ডেস্ট্রয়ার আবার প্রিজার্ভার, মানে সে ধ্বংসও করছে আবার রক্ষাও করছে। তারপরে বলছে হেয়ার ও হেয়ার, মানে শুনো হে বাতাস তুমি শোনো। এরপরে ক্যান্টো 2, thou on whose stream meet the steep skies commotion, বলছে দাও, এখানে কিন্তু আবার বাতাসকে সম্বোধন করা হচ্ছে, হে বাতাস যার বেগে আকাশে ঝড় সৃষ্টি হয়, মানে তুমি হচ্ছে সেই যার বেগে আকাশে ঝড় সৃষ্টি হয়। লুজ ক্লাউডস লাইক আর্স ডিকেইং লিভস আর শেড, মেঘগুলো যেন পৃথিবীর ঝরা পাতার মতন ছড়িয়ে পড়ে বা ঝরে পড়ে। শুক ফ্রম ট্যাঙ্গেল বলস অফ হেভেন্স অ্যান্ড ওশেন, তারা আকাশ ও সাগরের জটিল মানে ডালপালা থেকে ঝরে পড়ে। অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটিং দে আর স্প্রেইং, এই মেঘগুলো যেন বৃষ্টি আর বজ্রপাতের দেবদূতের মতন, ঠিক আছে, তাই তাদেরকে কিন্তু এখানে অ্যাঞ্জেলস বলা হয়েছে। অন দ্য ব্লু সারফেস অফ দ্য এয়ারি সার্চ, তোমার বাতাসে সৃষ্ট নীল রঙের তরঙ্গের উপর তারা ভেসে থাকে। লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড, যেন মাথা থেকে উঠে আসা উজ্জ্বল একটা চুল। অফ সাম ফায়ার্স মেনাইট ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, কোনো উন্মাদ নারী দেবীর মাথা থেকে দিগন্ত রেখা থেকে। অফ দ্য হরাইজন টু দ্য জেনিথ সাইড, দিগন্ত থেকে আকাশের সর্বোচ্চ বিন্দু অব্দি। দ্য লক্স অফ অ্যাপ্রোচিং স্টর্ম দো ডার্জ, এগুলো আসন্ন ঝড়ের কেশরাশি। তুমি এই মৃত বছরগুলি একটা হচ্ছে শোক সঙ্গীত। ডার্জ মানে কি শোকগাথা, তোর কোনো একটা শোক সঙ্গীত, ঠিক আছে। অফ দ্য ডাইং ইয়ার টু হুইশ দ্য ক্লোজিং নাইট, এই মরতে থাকা বছরের জন্য এই রাত্রি যেন উইল বি ডোম অফ দ্য ফার্স্ট স্পালচার, মানে বিশাল এক কবরের একটা ছাদ। স্পালচার মানে কবরের উপর যে ঢাকনাটা থাকে, আস্বাদনটা থাকে, সেটাকে বলা হয়। তো সেটা একটা বিশাল একটা কবরের একটা ছাদের মতন, সেই ডোম অফ আ ফার্স্ট স্পালচার। তারপরে বলেছে ভল্টেড উইথ অল দাই কংগ্রিগেটেড মাইট, যেখানে তুমি সমস্ত জড়স করা শক্তি সমবেত করো। অফ ভেপার্স ফ্রম হুজ সেইড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল বার্স্ট অন হেয়ার, এখানে বলছে যে ভ্যাপার্স মানে কি বাষ্প ভরা ঘন আকাশ থেকে, মানে বৃষ্টি হওয়ার আগে কি আকাশে বাষ্প ভরে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়, তারপরে কি হয় আকাশে কালো মেঘ জমে, তার জন্য বলেছে কালো মেঘ সৃষ্টি হবে। ব্ল্যাক রেইন মানে সেখান থেকে কালো বৃষ্টি হবে। অ্যান্ড ফায়ার আগুন হবে। অ্যান্ড হেইল উইল বাস্ট অ্যান্ড শিলা বর্ষণ শুরু হবে, মানে শিলা বৃষ্টি হবে। ও হেয়ার, তারপরে কিন্তু আবার বাতাসকে আহ্বান করছে, হে ওয়েস্ট উইন্ড তুমি আবার শোনো, তুমি শোনো। এবার হচ্ছে ক্যান্টো 3-তে যাচ্ছি। Thou who didst waken ফ্রম হিজ সামার ড্রিমস, তুমি যে গ্রীষ্মকালীন ঘুম থেকে জাগিয়ে তুলেছিলে, তুমি কিন্তু সেই যে গ্রীষ্মকালীন ঘুম থেকে জাগিয়ে তুলেছিলে আমাকে, ঠিক আছে। দ্য ব্লু মেডিটেরিয়ান ওয়ের হি লে, নীল ভূমধ্যসাগর যেখানে শান্তভাবে তুমি শুয়েছিলে। লার্ড বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, তার স্বচ্ছ স্রোতের স্বরে তুমি ঘুমিয়ে পড়েছিলে, মানে কি সুন্দর দেখো বর্ণনা, যে সমুদ্রের যে সুন্দর স্রোতের যে তরঙ্গের যে আওয়াজ, সেটার আওয়াজে কিন্তু সেই ওয়েস্ট উইন্ড এতদিন ঘুমিয়েছিল, ঠিক আছে। বেসাইড এ পিউমাই সাইল অ্যান্ড বেইস বে, মানে বেইয়ের উপসাগরের পাশে একটা ঝাঁঝালো দ্বীপে।
তো বেই একটা উপসাগর, তার ঝাঁঝালো, তার পাশে একটা দ্বীপ রয়েছে। পুমাইস মানে কি ঝাঁঝালো দ্বীপ বলেছে। হয়তো সেটার পরিবেশ বাতাবরণ এমন, তাই সেটাকে এরকম একটা অর্থ ব্যবহার করা হয়েছে। অ্যান্ড স ইন এ স্লিপ ওল্ড প্লেস অ্যান্ড টাওয়ার্স, এবং স্বপ্নে পুরনো প্রাসাদ আর মিনার দেখেছিলে তুমি সেখানে শুয়ে শুয়ে। কুইভারিং উইথ দ্য ওয়েভস ইন টেনাস ডে, আর বলেছে সবই যেগুলো তরঙ্গের গভীর আলোয় কেঁপে উঠছিল। কুইভারিং মানে কি কেঁপে ওঠা। অল ওভার গ্রোন উইথ অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার, সবই নীল শ্যাওলা আর ফুলে ঢেকে গেছে। এই অ্যাজিওর মস মানে কি, এখানে হচ্ছে শ্যাওলার কথা বলা হয়েছে, ঠিক আছে, নীল রঙের শ্যাওলা আর ফুলে কিন্তু ঢেকে গেছে। সো সুইট দ্য সেন্ট ফেন্টস পিকচারিং দেম দাও, এতই মিষ্টি যে ভাবলেই ইন্দ্রিয় অচেতন হয়, ঠিক আছে, যে সেন্সগুলো একদম অচেতন হয়ে যাচ্ছে। আর দাও আবার বলছে তুমি, ফর দোজ বাট দ্য আটলান্টিক লেভেলস পাওয়ার, যার পথে আটলান্টিক মহাসাগরের জলশক্তি এখনো কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। ক্লিপ দেমসেলভস ইনটু দ্য চ্যাসম ওয়াইল্ড ফার বিল, নিজেদের ভাগ করে গহ্বরে পরিণত করে। আর নিচে কি রয়েছে, দ্য সি ব্লুমস দ্য বুসি উড হুইচ ওয়ার, সাগরের ফুল আর স্যাঁতস্যাঁতে অরণ্য। দ্য স্যাপলেস ফয়েলেজ অব দ্য ওশেন নো, সাগরের নিঃস্ব পাতা ধারণ করে তারা চেনে। দ্য ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার, তোমার কণ্ঠ শুনে তারা ভয় পেয়ে ধূসর হয়ে যায়। অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড দে স্পয়েল দেমসেলফ ও হেয়ার, আর তারা কাঁপে আর ঝরে পড়ে, হে বাতাস তুমি শোনো। তো এখানে কিন্তু ক্যান্টো নাম্বার 3 কিন্তু শেষ হচ্ছে। এখানে বলছে যে এই যে ওয়েস্ট উইন্ড, সে কিন্তু গ্রীষ্মকালীন ঘুম থেকে নিজেকে মানে দাও হু ডিস্ট ওয়েক ফ্রম হিজ সামার ড্রিমস, তুমি গ্রীষ্মকালীন ঘুম থেকে তুমি জেগে উঠেছো, এখানে ওয়েস্টউইন্ডকে সেটা বলা হচ্ছে। সে কোথায় ঘুমিয়েছিল, নীল ভূমধ্য সাগর, যেখানে সে শান্তভাবে শুয়েছিল, তার স্বচ্ছ স্রোতের সুরে কিন্তু সে সেখানে ঘুমিয়ে পড়েছিল। এবং একটা উপসাগরে সে একটা দ্বীপে সে ছিল, এবং মানে স্বপ্নে পুরনো প্রাসাদ আর মিনার সেখানে ঘুমিয়ে ঘুমিয়ে সে দেখেছিল। আর যেগুলো তরঙ্গের গভীর আলোয় কিন্তু বারবার কেঁপে উঠছিল, সবই ছিল নীল শ্যাওলা আর ফুলে ঢেকে গেছে। এতই মিষ্টি যে ভাবলেই মানে সেন্স একদম আমাদের ফেইন্ট হয়ে যায়, অচেতন হয়ে যায়। যার পথে আটলান্টিক মহাসাগরের জলশক্তি নিজেদের ভাগ করে গহ্বরে পরিণত করে, আর যার নিচে সাগরের ফুল আর স্যাঁতস্যাঁতে অরণ্য সাগরের নিঃস্ব পাতা ধারণ করে, তারা চেনে। তোমার কণ্ঠ শুনে তারা ভয় পেয়ে ধূসর হয়ে যায়, তারা কাঁপে আর ঝরে পড়ে। তো এখানে কিন্তু এই ক্যান্টোতে কিন্তু এইভাবেই বর্ণনাটা করা হয়েছে। এরপর শুরু হচ্ছে ক্যান্টো 4। বলেছে, ইফ আই ওয়ার ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার, যদি আমি একটি মৃত পাতা হতাম তবে তুমি আমায় বয়ে নিয়ে যেতে। মানে এখানে কবি কিন্তু সেই শুকনো পাতা, সেই সময় যে শুকনো পাতা সেটা হতে যাচ্ছে। ইফ আই ওয়ার সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, যদি আমি একটি উড়ন্ত মেঘ হতাম তবে আমি তোমার সাথে উড়ে বেড়াতাম। মানে কবি কিন্তু এখানে নিজেকে হালকা একটি বস্তু হিসেবে মানে সেই ওয়েস্ট উইন্ডের সঙ্গে আনন্দে ভেসে বেড়াতে চাইছে। এ ওয়েক টু প্যান্ট বিনিথ দাই পাওয়ার অ্যান্ড শেয়ার, অথবা একটি তরঙ্গ, তোমার শক্তির নিচে কাঁপতে কাঁপতে চলতাম। দ্য ইম্পালস অব দ্য স্ট্রেংথ অনলি লেস ফ্রি, তোমার শক্তির অনুপ্রেরণা ভাগ করে নিতাম একটু কম স্বাধীন হয়েও। দেন দাও ওক আনকন্ট্রোলেবল ইফ ইভেন, হে অপরিসীম, মানে আনকন্ট্রোলেবল মানে কি, অপরিসীম বলেছে তাকে, তুমি থেকে একটু কম হলেও, মানে তোমার থেকে একটু কম হলেও যদি আমি, মানে সে কিছু একটা ভাবছে, অ্যাজ ইন মাই বয়হুড অ্যান্ড দ্য স্ট্রিমস অব দ্য ডে, যেমন আমার শৈশবে যখন দিনের আলোয় আই ওয়াজ সুইফট অ্যান্ড প্রাউড লাইক দি আনকন্ট্রোলেবল, আমিও কিন্তু আমার শৈশবে ছিলাম তোমার মতোই দ্রুত আর স্বাধীন, সেটাই কিন্তু এখানে কবি বুঝিয়েছেন। অ্যান্ড টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড দেন আই উড প্রে, আমি তখন আমি তোমার কাছে প্রার্থনা করতাম, টু বি দাই কমরেড ইন দ্য ওয়ান্ডারিং ওয়ে, যেন তোমারই সঙ্গী হতে পারি এই ভ্রমণ পথে। অব দ্য গ্রেট স্কাই অ্যাজ লিভ অর ক্লাউড অর ওয়েভ, আকাশে আমি যেন পাতা, মেঘ বা তরঙ্গ হই। এ পিস অফ নেচার সোয়েপ্ট বাই দি অ্যান্ড লিফটেড, প্রকৃতির একটি অংশ যা তুমি বয়ে নিয়ে যাও। ওভার দ্য আর্থ অ্যান্ড দ্য হেভেন্স অ্যাবাভ, পৃথিবী আর আকাশের মাঝে, স্পিরিট ডিভাইন ক্যারি মি টু ইন ইউর মাইট, আর বলছে, হে ঐশী আত্মা, তুমি আমাকে তোমার শক্তিতে ভাসিয়ে দাও। আর as leaf or cloud or wave I fall upon the thorns of life I bleed, আমি জীবন কাটায় পড়ছি, রক্তাক্ত হচ্ছি, তুমি আমায় তোলো। তো এখানে কিন্তু এই ক্যান্টোটা শেষ হলো, যেখানে কিন্তু কবি ওয়েস্ট উইন্ডের সাথে থাকতে চেয়েছেন। সরি, আরো দুটো লাইন এখানে রয়েছে, আমি মিস করে গেছি। তারপরে কিন্তু বলেছে, এ হেভি, সরি,
আই ফল আপন থর্নস অফ লাইফ আই ব্লিড। আর বলছে আমি জীবন কাটায় রক্তাক্ত হয়ে পড়ছি, রক্তাক্ত হচ্ছে, তুমি আমায় তোলো। এই হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বোট। আর একটা মানে সময়ের যে একটা মানে ভার, সেটা কিন্তু আমাকে চেইন করে রেখেছে, আমাকে ঝুঁকিয়ে রেখেছে। ওয়ান টু লাইক দি, তোমার মতন একজন টেমলেস, নির্ভয় অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড, একজন উচ্ছল একজন, মানে খুবই দ্রুত বোধ সম্পন্ন, তোমার মতন একজন যে কিনা আমাকে ঝুঁকিয়ে রেখেছে, একটা চেইন পরিয়ে রেখেছে। তারপরে এখন পয়েন্ট 5-এ দেখো কবি কি বলছে, মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ। বলছে আমায় তোমার বীণা করো। এখানে লায়ের কথার অর্থ হচ্ছে বীণা। তো বলছে আমাকে তোমার বীণা বানিয়ে নাও, যেমন বনকে করেছো। মানে বনে যে সুন্দর হাওয়া বাতাস বয়, সেটাকে কিন্তু বীণা সুরের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। হোয়াট ইফস আর ফলিং লাইক ইটস ওন। যদি এরা সত্যি করে নিজের মতনই পড়তো তাহলে কি সুন্দর হতো, যদি আমিও পাতার মতন ঝরে পড়তে পারতাম। দ্য টুমুল্ট অফ দ্য মাইটি হারমোনিস, তোমার প্রবল সুরের উন্মাদনা, টুমুল্ট মানে কি উন্মাদনা, উই টেক ফ্রম বোথ ডিপ অটার্নাল টোন, উভয়ের মধ্যে থেকে গভীর শরতের সুর তোলে। এখানে কিন্তু যে সেই যে ওয়েস্ট উইন্ডের যে বাতাসে যে আওয়াজের যে গান, তার যে সুর, সেটা কিন্তু এখানে তুলে ধরেছেন কবি। সুইট দাও ইন স্যাডনেস বি দাও স্পিরিট ফায়ার্স, মিষ্টি হলো বিষণ্ণ হে তীব্র আত্মা। তাকে স্পিরিট ফায়ার্স মানে একজন তীব্র আত্মা বলেছে। মাই স্পিরিট বি দাও মি ইম্পেচুয়াস ওয়ান, তুমি আমার আত্মা হও হে প্রখর আত্মা, আমায় তোমাতে পরিণত করো। কবি কিন্তু সে ওয়েস্ট উইন্ড হয়ে যেতে চাইছে এখানে। ড্রাইভ মাই ডেড থ্রো, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, আর আমার যে মৃত চিন্তাগুলো রয়েছে, অসার চিন্তাগুলো, সেগুলোকে মহাবিশ্বে ছড়িয়ে দাও। লাইক উইদার লিভস টু কুইকেন এ নিউ বাজ, আর শুকনো পাতার মতো যা এক নব জীবনের বা নব জন্মের ইঙ্গিত দেয়। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, আর এই কবিতার মন্ত্র বলে। ঠিক আছে, কবিতার মধ্যে যে কথাগুলো রয়েছে এটার মাধ্যমে তুমি আমাকে চারদিকে ছড়িয়ে দাও। তারপরে বলেছে স্ক্যাটার্স অ্যাজ ফ্রম আনএক্সটিংগুইশড হার্ট, ছড়িয়ে দাও যেন নিভে না যাওয়া আগুনের চুল্লি থেকে। অ্যাশেস স্পার্কস মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, মানে সেই চুল্লি থেকে ছাই ও আগুনের সফুরঙ্গের মতন আমার কথা ছড়িয়ে দাও মানব জাতির মধ্যে। বি থ্রো মাই লিভস টু আনঅ্যাওয়েন আর্থ, আমার ঠোঁটের মাধ্যমে অজাগ্রত পৃথিবীতে। দ্য ট্রাম্পেট অফ প্রফেসি ও উইন্ড, একটি ভবিষ্যৎবাণী তুমি তুর্য করো, মানে ছড়িয়ে দাও হে বাতাস। আবার এখানে কিন্তু ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করছে। এই উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, আর যদি শীত আসে বসন্ত কি খুব দূরে থাকতে পারে? শীতের শেষেই কিন্তু বসন্ত আসে। তার জন্যই বলছে ভালো সময় আসলেও খারাপ সময় পেছনেই থাকে, আবার খারাপ সময় কেটে গেলে কিন্তু ভালো সময় আসে। তার মানে শীতের সেই রুক্ষ আবহাওয়ার পর বসন্ত, সুন্দর ফুরফুরে একটা দিন কিন্তু আবার আসে। তাই এখানে কিন্তু কবি একটি ভালো দিনের অপেক্ষায় কিন্তু শেষে কিন্তু এইভাবে কিন্তু কবিতাটি সমাপ্ত করলো। আশা করি কবিতাটি তোমাদের বোঝাতে পারলাম। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং এরকম যদি আরো কবিতা এবং বা ভিডিও তোমরা পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।